ইতিহাসের পাতায় এমন কিছু চরিত্র থাকে যারা থাকে যুগ যুগ ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু। তাদের কেউ দেখেন ত্রাতা হিসেবে, কেউ আবার নিপীড়ক। কিন্তু একটা বিষয় অনস্বীকার্য, তাদের প্রভাব এতটাই গভীর ছিল যে আধুনিক বিশ্বকে বুঝতে হলে তাদের জানতে হবে। তেমনি এক ব্যক্তি যিনি আধুনিক চীনের ভাগ্য লিখেছিলেন, মাও সেতুং। এক দরিদ্র পিছিয়ে পড়া দেশকে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণে তিনি একাই বদলে দিয়েছিলেন শত শত কোটি মানুষের জীবন। কিন্তু এই রূপান্তরের পিছনে লুকিয়ে আছে রক্ত, সংগ্রাম আর লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ। কিন্তু কে ছিলেন এই মাও? তিনি কি ছিলেন একজন দূরদর্শী বিপ্লবী, নাকি একজন নির্মম স্বৈরাচারী? 1893 সালের 26শে ডিসেম্বর হুনান প্রদেশের শৌসান গ্রামের এক কৃষক পরিবারে জন্ম হয়েছিল মাও সেতুং এর। তার বাবা ছিলেন একজন কঠোর পরিশ্রমী কৃষক, যিনি কঠোর অনুশাসনে সন্তানদের বড় করতেন। মাওয়ের শৈশব ছিল সাধারণ, কিন্তু তার মন ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই তিনি বই পড়তে ভালোবাসতেন। তার মন ছিল কৌতূহলী এবং প্রচলিত ধারণাকে তিনি প্রায়শই প্রশ্ন করতেন। কনফুসীয় দর্শনের পাশাপাশি তিনি পশ্চিমা চিন্তাভাবনার প্রতি আকৃষ্ট হন, যা তাকে তৎকালীন চীনের ভঙ্গুর অবস্থার প্রতি গভীরভাবে সচেতন করে তোলে। 1911 সালের সিনহাই বিপ্লব চীনের রাজতন্ত্রের পতন ঘটায়, কিন্তু তা দেশের স্থিতিশীলতা আনতে পারেনি। এই সময়ে মাওয়ের মনে প্রশ্ন জাগে কিভাবে তার দেশকে রক্ষা করা যায়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন, কিন্তু দ্রুতই বুঝতে পারেন যে কেবল সামরিক শক্তি দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয়। প্রয়োজন ছিল একটি মৌলিক আদর্শিক বিপ্লব। তিনি শিক্ষকতা শুরু করেন এবং এই সময় মার্কসবাদ ও লেনিনবাদের প্রতি আকৃষ্ট হন। 1921 সালে তিনি আরও কয়েকজন বিপ্লবীর সাথে মিলে সাংহাইতে প্রতিষ্ঠা করেন চাইনিজ কমিউনিস্ট পার্টি। এই ঘটনা ছিল চীনের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা। কমিউনিস্ট পার্টি যখন দানা বাঁধছিল, তখন চীনের জাতীয়তাবাদী দল কুমিনতাং ছিল প্রধান শক্তি, যার নেতৃত্বে ছিলেন সান ইয়াতসেন। প্রাথমিকভাবে কমিউনিস্ট ও কুমিনতাং একজোট হয়ে কাজ শুরু করে, যার লক্ষ্য ছিল চীনের বিদেশি প্রভাব মুক্ত করা এবং আধুনিকীকরণ। কিন্তু সান ইয়াতসেনের মৃত্যুর পর চিয়াং কাই শেক কুমিনতাংয়ের নেতৃত্ব গ্রহণ করেন। চিয়াং ছিলেন কমিউনিস্ট বিরোধী এবং দ্রুতই দুই দলের মধ্যে সংঘাত শুরু হয়। 1927 সালে চিয়াং কাই শেক সাংহাইতে হাজার হাজার কমিউনিস্টকে হত্যা করার নির্দেশ দেন, যা ইতিহাসে সাংহাই গণহত্যা নামে পরিচিত। এই গণহত্যা কমিউনিস্ট পার্টিকে গভীর সংকটে ফেলে দেয়। মাও সেতুং বুঝতে পারেন যে শহরের শ্রমিকদের উপর নির্ভর করে বিপ্লব সফল হবে না। তাকে খুঁজতে হবে নতুন পথ, এবং সেই পথ ছিল চীনের বিশাল গ্রামীণ জনগোষ্ঠী। মাও কৃষক বিদ্রোহ সংগঠিত করতে শুরু করেন। তিনি তার নিজস্ব গেরিলা যুদ্ধের কৌশল তৈরি করেন, যা পরবর্তীকালে মাওবাদ নামে পরিচিতি লাভ করে। তার স্লোগান ছিল শহরকে গ্রাম দিয়ে ঘিরে ফেলো। কমিউনিস্টদের ক্রমবর্ধমান শক্তি চিয়াং কাই শেককে উদ্বিগ্ন করে তোলে। তিনি কমিউনিস্টদের চিহ্নিত করার জন্য একের পর এক সামরিক অভিযান শুরু করেন। 1934 সালে কুমিনতাং বাহিনী কমিউনিস্টদের ঘাঁটি জিয়াংসি প্রদেশের রুজিনে ঘিরে ফেলে। এই পরিস্থিতিতে মাও এবং অন্যান্য কমিউনিস্ট নেতারা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তারা পশ্চাদপসরণ করবেন, এক মহাকাব্যিক যাত্রা শুরু করবেন, যা ইতিহাসে লং মার্চ নামে পরিচিত। লং মার্চ ছিল প্রায় 12,500 কিলোমিটার দীর্ঘ এক অবিশ্বাস্য পদযাত্রা, যা চীনের দুর্গম পর্বতমালা, প্রান্তর নদী এবং জলাভূমি অতিক্রম করে। প্রায় 86,000 সৈন্য ও বেসামরিক মানুষ এই যাত্রা শুরু করেন, কিন্তু মাত্র 7 থেকে 8,000 জন শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। ক্ষুধা, রোগ, প্রতিকূল প্রকৃতি এবং কুমিনতাং বাহিনীর অনবরত আক্রমণ তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই কঠিন যাত্রায় মাও সেতুংকে কমিউনিস্ট পার্টির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তার দূরদর্শিতা, সাহস এবং নেতৃত্ব গুণ এই যাত্রার সময় পরীক্ষিত হয়েছিল। ইউনানে পৌঁছে তারা নিজেদের নতুন ঘাঁটি স্থাপন করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়। যখন কমিউনিস্ট এবং কুমিনতাং নিজেদের মধ্যে লড়াই ব্যস্ত, তখন চীনের উপর নতুন বিপদ নেমে আসে, জাপানের আগ্রাসন। 1937 সালে জাপান চীনে পুরোদমে আক্রমণ শুরু করে, যা দ্বিতীয় চীন জাপান যুদ্ধ নামে পরিচিত।
এই পরিস্থিতিতে জিয়াং কাই-শেক এবং মাও সেতুং আবার একজোট হতে বাধ্য হন। জাপানের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা হলেও দুই দলের মধ্যে অবিশ্বাস থেকেই যায়। জাপানের পরাজয়ের পর 1945 সালে কমিউনিস্ট ও কুমিনতাংয়ের মধ্যে আবারও গৃহযুদ্ধ শুরু হয়। এবার মাওয়ের রণনীতি ও জনগণের সমর্থন তাকে এগিয়ে রাখে। মাওয়ের নেতৃত্বাধীন পিপলস লিবারেশন আর্মি দ্রুত কুমিনতাং বাহিনীকে পরাস্ত করতে শুরু করে। কৃষকদের সমর্থন ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। 1949 সালের 1 অক্টোবর মাও সেতুং বেইজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে দাঁড়িয়ে ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার। এই দিনটি ছিল চীনের হাজার বছরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু এই বিজয়ের পর মাওয়ের সামনে অপেক্ষা করছিল আরও বিশাল চ্যালেঞ্জ। একটি বিধ্বস্ত দরিদ্র দেশকে কিভাবে একটি আধুনিক শক্তিশালী জাতিতে পরিণত করা যায়। ক্ষমতায় আসার পর মাও সেতুং চীনের দ্রুত শিল্পায়ন এবং কৃষি উন্নয়নের জন্য বেশ কিছু সাহসী পদক্ষেপ নেন। প্রথম দিকে সোভিয়েত মডেল অনুসরণ করে তিনি ভূমি সংস্কার করেন, কৃষকদের মধ্যে জমি বিতরণ করেন এবং শিল্প উন্নয়নে জোর দেন। 1958 সালে তিনি গ্রেট লিপ ফরওয়ার্ড নামে এক বিলাসী অর্থনৈতিক পরিকল্পনা শুরু করেন। এর লক্ষ্য ছিল খুব অল্প সময়ের মধ্যে কৃষি ও শিল্প উৎপাদনে চীনকে বিশ্বের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করা। কিন্তু এই পরিকল্পনা বিপর্যয় নিয়ে আসে। কৃষি উৎপাদন ভয়াবহভাবে কমে যায়, কারণ কৃষকদের জমি থেকে তুলে শিল্প কারখানা স্থাপনে বাধ্য করা হয়েছিল। আবহাওয়ার প্রতিকূলতা এবং ভুল নীতি এই পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এর ফলে চীনে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়, যা প্রায় 3 থেকে 4.5 কোটি মানুষের জীবন কেড়ে নেয়। এই ব্যর্থতার পর মাও সাময়িকভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়ালেও তার প্রভাব অক্ষুণ্ণ ছিল। 1966 সালে তিনি আবার এক নতুন বিপ্লবের ডাক দেন, সাংস্কৃতিক বিপ্লব অর্থাৎ কালচারাল রেভলিউশন। এর উদ্দেশ্য ছিল পুরানো ধ্যান ধারণা, সংস্কৃতি এবং রীতিনীতি ধ্বংস করে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করা এবং কমিউনিস্ট পার্টির ভেতরের শত্রুদের নির্মূল করা। সাংস্কৃতিক বিপ্লব ছিল এক ভয়াবহ সামাজিক ও রাজনৈতিক আলোড়ন। রেড গার্ড নামে পরিচিত তরুণ ছাত্ররা মাওয়ের নির্দেশে শিক্ষকদের, বুদ্ধিজীবীদের এবং পার্টির প্রতি সন্দেহভাজন ব্যক্তিদের উপর আক্রমণ চালায়। লক্ষ লক্ষ মানুষ নিহত বা নির্যাতিত হয়। চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস হয়ে যায় এবং দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। এই সময়টি চীনের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হয়, যা চীনের উন্নয়নকে কয়েক দশক পিছিয়ে দেয়। মাওয়ের উদ্দেশ্য যাই হোক না কেন, এর ফল ছিল বিধ্বংসী। 1976 সালের 9 সেপ্টেম্বর মাও সেতুং মৃত্যুবরণ করেন। তার মৃত্যু আধুনিক চীনের এক যুগের অবসান ঘটায়। কিন্তু তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তা আজও বিতর্কের জন্ম দেয়। একদিকে তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী নেতা, যিনি চীনকে বিদেশি প্রভাব থেকে মুক্ত করেছিলেন এবং তাকে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন। তার নেতৃত্বে চীন একটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয় এবং আন্তর্জাতিক মঞ্চে নিজের স্থান করে নেয়। কোটি কোটি কৃষক তার নেতৃত্বে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছিল। অন্যদিকে তিনি ছিলেন একজন স্বৈরাচারী শাসক, যার ভুল নীতি এবং চরমপন্থী আদর্শের কারণে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছিল। গ্রেট লিপ ফরওয়ার্ড এবং সাংস্কৃতিক বিপ্লব চীনের উপর এক গভীর ক্ষত তৈরি করেছিল, যার প্রভাব আজও অনুভূত হয়। চীনের কমিউনিস্ট পার্টি মাওকে 70% সঠিক এবং 30% ভুল বলে বর্ণনা করে। তিনি আধুনিক চীনের স্থপতি। এটি যেমন সত্য, তেমনি তার ভুলগুলো চীনের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তাহলে মাও সেতুং কে ছিলেন, একজন একনায়ক নাকি মহানায়ক? সম্ভবত তিনি একই সাথে দুটিই ছিলেন। তিনি এমন একজন নেতা ছিলেন যিনি তার দেশের জন্য বিশাল স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি যে মূল্য চুকিয়েছিলেন তা ছিল অকল্পনীয়। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা এবং আদর্শ কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে। ইতিহাস কেবল জয় পরাজয়ের গল্প নয়, এটি মানুষের আশা, আকাঙ্ক্ষা এবং তার পরিণতির গল্প। আপনার কি মনে হয় মাও সেতুংকে আপনি কিভাবে বিচার করবেন? কমেন্ট করে জানান।